সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু propsub.com। আমি অনমিত্র। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা জানা প্রত্যেকের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এই টপিকটা সম্পর্কে প্রত্যেকেরই কিছু নলেজ থাকা উচিত। আজকে আমরা আলোচনা করছি সেল ডিড সম্পর্কে। একটি সেল ডিড বা সেল ডকুমেন্টকে কিভাবে পড়তে হয় এবং তাতে কোন কোন জিনিসকে চেক করতে হয়, একটি সেল ডিডে কী কী জিনিস লেখা থাকে, কী কী প্যারাগ্রাফ থাকে, ক্লজ থাকে, কী কী পয়েন্টস থাকে ইত্যাদি বিষয় নিয়েই আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো, ডিটেলসে আলোচনা করব। কোনো প্রপার্টি কেনা বেচার সময় সেল ট্রানজ্যাকশন প্রসেসে যে ডকুমেন্টসটা মোস্ট ভাইটাল রোল প্লে করে আমরা সেটাকেই বলছি সেল ডিড। অর্থাৎ মনিটারি কনসিডারেশনের বিনিময়ে কোনো সম্পত্তির হস্তান্তর হলে যে ডকুমেন্টটি মোস্ট ভাইটাল রোল প্লে করে আমরা সেটাকেই বলছি সেল ডিড। এবং সেল ডিডই হচ্ছে বেসিক্যালি সেই লিগাল ডকুমেন্ট যেটা কোনো সেল ট্রানজ্যাকশন প্রসেসকে লিগাল হতে, ভ্যালিড হতে এবং কমপ্লিট হতে সাহায্য করে। কোনো সেল ট্রানজ্যাকশন প্রসেসকে সম্পূর্ণ করার জন্য এবং লিগালি ভ্যালিড করার জন্য যে ডকুমেন্টটা মোস্ট ভাইটাল রোল প্লে করে সেটাই হচ্ছে সেল ডিড। এবং এই ডকুমেন্টটা সেলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের একটি এভিডেন্স বা প্রমাণপত্র হিসাবে কাজ করে। তাই এই ডকুমেন্টটা ভালো করে পড়ে না বুঝলে এবং ঠিকমতো পয়েন্ট ওয়াইজ চেক না করলে কিন্তু ফিউচারে প্রপার্টি রিলেটেড লিগাল কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে এবং সেই সংক্রান্ত মামলা মোকদ্দমার সূত্রপাত হতে পারে। তাই এই ডকুমেন্টটা ভালো করে পড়ে বোঝা কিন্তু প্রত্যেকের জন্যই ভেরি ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকেরই কিন্তু একটি সেল ডিডকে ভালো করে পড়ে বোঝা উচিত এবং শেখা উচিত যে একটি সেল ডিডকে কিভাবে পয়েন্ট ওয়াইজ চেক করতে হয় এবং কিভাবে পড়তে হয়। তো এই ভিডিওতে আমরা সেল ডিড সম্পর্কেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেল ডিডে লেখা প্রত্যেকটা পয়েন্টস, প্যারাগ্রাফ, ক্লজ ইত্যাদি নিয়ে আমরা ডিটেলসে পর্যায়ক্রমে ডিসকাস করব এবং জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করব। এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ অ্যান্ড এডুকেশনাল, তাই আপনি স্কিপ না করে পুরোটা দেখুন। বোঝানোর সুবিধার জন্য আমি ভিডিওটিকে ছোট ছোট পয়েন্টে ভাগ করে নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকে টপিক নিয়ে ডিসকাশন শুরু করা যাক। তো একটি সেল ডিড পড়ে আপনি বুঝবেন কি করে, এই টপিকটার মধ্যে প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে দ্য ডিটেলস অফ পার্টিস ক্লজ। একটি সেল ডিডে বেসিক্যালি দুটো পার্টি থাকে, একটা বায়ার এবং আরেকটা হচ্ছে সেলার। আপনাকে বায়ার অ্যান্ড সেলারের ডিটেলস ইনফরমেশনকে ভালো করে দেখতে হবে, ভালো করে পড়ে বুঝতে হবে। যিনি সম্পত্তি হস্তান্তর করছে তাকে বলা হচ্ছে ট্রান্সফেরর বা সেলার বা বিক্রেতা, এবং যার কাছে সেই সম্পত্তিটা হস্তান্তরিত হচ্ছে তাকে বলা হচ্ছে ট্রান্সফারি বায়ার বা ক্রেতা। একজন বিক্রেতা আর একজন ক্রেতা, এটা আপনি জানেন। কোনো দলিলের শুরুতেই, একদম শুরুতেই ক্রেতা বিক্রেতার ইনফরমেশন প্রোভাইড করা হয়ে থাকে। জেনারেলি দলিলের যে অংশটুকু স্ট্যাম্প পেপারের ওপর লেখা হয়ে থাকে তার একদম প্রথম ভাগেই কিন্তু ক্রেতা এবং বিক্রেতা পক্ষের ডিটেলস ইনফরমেশন দেয়া থাকে। তো দলিলের দুজন পার্টিকে প্রপারলি আইডেন্টিফাই করার জন্য তাদের বিবরণ সংক্রান্ত যে সমস্ত পয়েন্টগুলো আপনাকে ভালো করে চেক করতে হবে সেগুলো আমি এখন পর্যায়ক্রমে বলছি। কারেক্ট নেম অফ দ্য বায়ার অ্যান্ড সেলার, ফাদার্স নেম অর হাজব্যান্ডস নেম অফ বোথ পার্টিস, প্যান নাম্বার অফ বোথ পার্টিস, আধার নাম্বার অফ বোথ পার্টিসের জাতি ধর্মের ইনফরমেশন, তাদের নাগরিকত্বের ইনফরমেশন এবং বোথ পার্টিসের পেশা বা প্রফেশন সম্পর্কে ইনফরমেশন এবং বোথ পার্টিসের রেসিডেন্ট সম্পর্কে ইনফরমেশন, এগুলো আপনি চেক করতে পারেন ডিটেলস অফ পার্টিস ক্লজের মধ্যে। অর্থাৎ দলিলের মাধ্যমে যে দুটো পার্টির মধ্যে সম্পত্তি হস্তান্তর হচ্ছে তাদেরকে প্রপারলি আইডেন্টিফাই করার জন্য যে যে ইনফরমেশন প্রয়োজন সেই সমস্ত ইনফরমেশন থাকে ডিটেলস অফ পার্টিস ক্লজে, এবং সেটা থাকে একদম দলিলের শুরুতেই। সেই জায়গাটা আপনাকে ভালো করে চেক করতে হবে। এটা হচ্ছে প্রাইমারি জিনিস। একটি সেল ডিড পড়ে আপনি বুঝবেন কি করে, এই টপিকটার মধ্যে 2 নম্বরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে ডিটেলস অফ প্রপার্টি ক্লজ বা প্রপার্টি ডিটেলস ক্লজ। যে সম্পত্তিটা সেল ডিডের মাধ্যমে হস্তান্তর হয়েছে বা হস্তান্তর হতে চলেছে সেটার ডিটেলস ইনফরমেশন আপনাকে ভালো করে পড়ে বুঝতে হবে। কোনো সম্পত্তিকে প্রপারলি আইডেন্টিফাই করার জন্য সেই প্রপার্টির ডিটেলস ইনফরমেশনকে অত্যন্ত ভালো করে চেক করা প্রয়োজন। সম্পত্তিটির অবস্থান এবং পরিমাণকে ভালো করে জানা প্রয়োজন। প্রপার্টি ডিটেলসকে কেয়ারফুলি চেক না করলে কিন্তু ফিউচারে লিগাল কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে এবং সেই সংক্রান্ত কিন্তু মামলা মোকদ্দমার সূত্রপাত হতে পারে। আমি আগের পয়েন্টটাতে কি বললাম, যে পার্টি ডিটেলস অর্থাৎ সম্পত্তিটা যে দুজনের মধ্যে আদান প্রদান হচ্ছে বা হস্তান্তর হচ্ছে তাদেরকে প্রপারলি আইডেন্টিফাই করার জন্য একটা ক্লজ দেওয়া থাকে। ঠিক তেমনই যে সম্পত্তিটার হস্তান্তর হচ্ছে সেই সম্পত্তিটাকেও প্রপারলি আইডেন্টিফাই করার জন্য একটা ক্লজ থাকে, আমরা যেটাকে বলি প্রপার্টি ডিটেলস ক্লজ। সেই ক্লজটা ভেরি ইম্পর্টেন্ট এবং এই ক্লজটাকেও কিন্তু আপনার ভালো করে চেক করা প্রয়োজন এবং বোঝারও দরকার আছে। তো সম্পত্তিটার সম্পূর্ণ বিবরণ সংক্রান্ত যে সমস্ত পয়েন্টগুলো আপনাকে ভালো করে চেক করতে হবে সেগুলো হচ্ছে সম্পত্তিটার দাগ নাম্বার এবং
খতিয়ান নাম্বার, মানে LR RS যে দাগ খতিয়ান নাম্বারগুলো থাকে সেগুলো আপনাকে ভালো করে চেক করতে হবে। এছাড়াও সেকেন্ড হচ্ছে সম্পত্তিটি কোন সাকিমে অবস্থিত, তারপর হচ্ছে সম্পত্তিটির জেএল নাম্বার কত, সেই সম্পত্তিটি কোন মৌজার অন্তর্ভুক্ত, সম্পত্তিটি কত নম্বর সিটের অন্তর্ভুক্ত, সেটি কোন মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির অন্তর্ভুক্ত, সম্পত্তিটি কত নম্বর আদায় বিভাগের অন্তর্ভুক্ত, মানে কত নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত, সম্পত্তিটির হোল্ডিং নাম্বারই বা কত, সম্পত্তিটির পরিমাণ কত, এবং সম্পত্তিটি কোন জুরিসডিকশনের অন্তর্ভুক্ত, সম্পত্তিটি কোনো পঞ্চায়েত এলাকার হলে তাহলে সেটি কোন পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত, সম্পত্তিটির চৌহদ্দি কি, সম্পত্তিটির চৌহদ্দি মানে হচ্ছে সেই সম্পত্তিটার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কার কার সম্পত্তি আছে তার একটা বিবরণ। এইগুলো আপনাকে ভালো করে চেক করতে হবে। এই যে আমি 12টা পয়েন্ট বললাম, এই 12টা পয়েন্ট যদি আপনি কোনো প্রপার্টি ডিটেলসের জন্য ভালো করে চেক করেন তাহলে সেই প্রপার্টিটাকে কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করতে আপনার সুবিধা হবে, এবং আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে দলিলের মাধ্যমে যে সম্পত্তিটা অ্যাকচুয়ালি হস্তান্তর হচ্ছে সেটা কোনটা, মানে সেটাকে প্রপারলি আইডেন্টিফাই করতে আপনার সুবিধা হবে। এবং প্রপার্টি ডিটেলস যে ক্লজটা কিন্তু এটাকেই সাহায্য করে কোনো সম্পত্তিকে ভালো করে আইডেন্টিফাই করার জন্য বা বোঝার জন্য। তাই এই 12টা পয়েন্ট কিন্তু যখন আপনি কোনো দলিল হাতে নিচ্ছেন তখন সম্পত্তি সম্পর্কে বা প্রপার্টি সম্পর্কে এই 12টা পয়েন্ট আপনি ভালো করে পর্যায়ক্রমে চেক করে নেবেন। একটি সেল ডিড পড়ে আপনি বুঝবেন কি করে, এই টপিকটার মধ্যে 3 নম্বরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে ডিটেলস অফ কনসিডারেশন ক্লজ বা কনসিডারেশন ডিটেলস ক্লজ। সেই প্রপার্টিটা যে দামের বিনিময়ে, যে মনিটারি কনসিডারেশনের বিনিময়ে ট্রান্সফার হচ্ছে বা ট্রান্সফার হয়েছে সেটার ডিটেলস ইনফরমেশন আপনাকে ভালো করে পড়ে বুঝতে হবে। সেল ডিডের একটা নোটেবল ফিচার্স হচ্ছে যে এখানে একটা ডেডিকেটেড ক্লজ, কলম বা প্যারাগ্রাফ বা পয়েন্ট থাকে কনসিডারেশনের ডিটেলস সম্পর্কে, যেটাকে বাংলায় বলা হয় তফসিল টাকার যায়। ওকে, মানে কনসিডারেশন যে ক্লজটা থাকে না কোনো সেল ডিডে, সেটাকে বাংলায় বলা হয় তফসিল টাকার যায়। আপনি যদি কোনো বাংলা দলিল হাতে নেন, মানে বাংলা ভাষায় লেখা যদি কোনো দলিল আপনি হাতে নেন, তখন দেখবেন যে কনসিডারেশন ডিটেলস যে ক্লজটা সেটা তফসিল টাকার যায় হিসাবে সেখানে উল্লিখিত আছে। শিডিউল অফ কনসিডারেশন এই হেডিংয়ের আন্ডারে টাকার অঙ্কের যে হিসেবটা থাকে সেটা সংখ্যায় ও কথায়, মানে নাম্বারস অ্যান্ড ফিগার্স এই দুভাবেই লেখা থাকে কনফিউশন এড়ানোর জন্য। ওকে, তো কনসিডারেশন অ্যান্ড ট্রানজাকশন সংক্রান্ত যে সমস্ত পয়েন্টগুলো আপনাকে ভালো করে চেক করতে হবে সেগুলো হচ্ছে কোন ব্যাংকের এবং কোন ব্রাঞ্চের চেক, চেকের নাম্বার কত, চেকের তারিখ কত, কত টাকার চেক এবং ক্যাশ পেমেন্ট হলে তার ডিটেলস, সেই সম্পত্তিটার গভর্নমেন্ট ভ্যালুয়েশন কত দাম এসছে সেইটা, সেটেলড কনসিডারেশন মানে সেই সম্পত্তিটার হস্তান্তর বা ট্রান্সফার দুটো পার্টির মধ্যে কত টাকায় রফা হয়েছে সেই প্রাইসটা, এবং তার পরের পয়েন্টটা হচ্ছে কনসিডারেশন পেড থ্রু বায়নানামা, মানে কত টাকা অ্যাডভান্স পে করা হয়েছে, অ্যাডভান্স পেমেন্টের হিসেব কত তার ইনফরমেশন, এবং যদি ইনস্টলমেন্টে পেমেন্ট হয়ে থাকে তাহলে কিস্তিতে পেমেন্টের তথ্য ও তারিখ, অর্থাৎ কোন কোন দিনে ইনস্টলমেন্টে সেই পেমেন্টটা হয়েছে তার ইনফরমেশন এবং তারিখ কোনো দলিলে থাকে সেটা আপনি চেক করবেন। যদি ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয় তো সেক্ষেত্রে ব্যাংক ট্রান্সফার ডিটেলস ও ইনফরমেশন সেখানে দেওয়া থাকে। তো এখানে মোটামুটি আমি 10টা পয়েন্টের কথা বললাম কনসিডারেশন ডিটেল সম্পর্কে ভালো করে বোঝার জন্য বা চেক করার জন্য। তো কত টাকার বিনিময়ে সেই সম্পত্তিটি হস্তান্তরিত হচ্ছে এবং পার্টিসের মধ্যে কিভাবে টাকার আদান প্রদান ঘটছে তার স্পেসিফিক ইনফরমেশনও কিন্তু থাকে কোনো দলিলের কনসিডারেশন ক্লজে, এবং যেটাকে বলা হয় তফসিল টাকার যায়। তো এই পার্টটাও আপনাকে কিন্তু ভালো করে চেক করতে হবে যে টাকার অঙ্কের হিসেবটা ঠিক আছে কিনা। একটি সেল ডিড পড়ে আপনি বুঝবেন কি করে, এই টপিকটার মধ্যে 4 নম্বরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে দ্য কন্টেন্ট অ্যান্ড রিসাইটাল ক্লজ। দেখুন, প্রপার্টি ডিটেলস নিয়ে আমি যে পয়েন্টটা অলরেডি ডিসকাস করলাম সেখানে আমি বিকৃত সম্পত্তির পরিচয় সংক্রান্ত যাবতীয় স্পেসিফিক ইনফরমেশনের কথা বললাম, যেগুলোর সাহায্যে কোনো প্রপার্টিকে প্রপারলি আইডেন্টিফাই করা যায়, চিহ্নিত করা যায়। কিন্তু সেই সম্পত্তির ইতিহাসের বিবরণ সম্পর্কিত তথ্য কোনো দলিলের কিন্তু রিসাইটাল পার্টে উল্লিখিত থাকে। বিক্রয়যোগ্য বা বিকৃত সম্পত্তিটি কিভাবে আগের মালিকের কাছ থেকে পর্যায়ক্রমে ট্রান্সফার হতে হতে ফাইনালি বিক্রেতা পক্ষের হাতে এলো বা বিক্রেতা পক্ষের মালিকানার অন্তর্ভুক্ত হলো তার ইনফরমেশন প্রোভাইডেড থাকে। দলিলের যাবতীয় লিখিত বিষয়বস্তুর সাথে সেই বিক্রয়যোগ্য সম্পত্তিটির ইতিহাসের বিবরণ সম্পর্কিত যে সমস্ত পয়েন্টগুলো আপনাকে ভালো করে চেক করতে হবে সেগুলো হচ্ছে সম্পত্তিটি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত কিনা, সম্পত্তিটি দানপত্রের দ্বারা গ্রহীত কিনা, সম্পত্তিটি সেল ডিডের মাধ্যমে খরিদা কিনা, সম্পত্তিটি পার্টিশন ডিডের মাধ্যমে প্রাপ্ত কিনা, এবং সেই বিকৃত সম্পত্তিটির পরিমাণের ইতিহাসই বা কি সেই সম্পর্কে যাবতীয় ইনফরমেশন থাকে। এছাড়াও ইনফরমেশন থাকে মাদার ডিড সম্পর্কে,
এবং কোনো সেল ডিটের রিসাইটালে মাদার ডিটের যে ইনফরমেশন থাকে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও সেই সম্পত্তিটা যদি কোনো সিঙ্গেল সেলার বা একটিমাত্র বিক্রেতা পক্ষ বিক্রি করে তাহলে সেই সম্পত্তিটা বিক্রেতা পক্ষের 16 আনা সত্ত্ব দখলি সম্পত্তি কিনা এবং সেই সম্পত্তিটা বিক্রেতা পক্ষ কিভাবে পেয়েছে বা অর্জন করেছে তার ইনফরমেশনও প্রোভাইডেড থাকে। অর্থাৎ বিক্রেতা পক্ষ যে অংশটা সেল করছে সেই অংশটা কিভাবে সে পেয়েছে তার ইনফরমেশন প্রোভাইডেড থাকে। এবং যদি মাল্টিপল সেলার হয়, যদি মাল্টিপল বিক্রেতা পক্ষ হয়, অর্থাৎ যদি বিক্রেতা পক্ষ 2 বা ততোধিক হয়, তো সেক্ষেত্রে প্রত্যেক বিক্রেতা পক্ষ তাদের অংশটি কিভাবে পেয়েছে তারও যাবতীয় ইনফরমেশন থাকে। তো সেটা আপনাকে ভালো করে চেক করতে হবে কোনো দলিলের কন্টেন্ট এবং রিসাইটাল পার্টটি থেকে। এই পার্টটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এই কন্টেন্ট ও রিসাইটাল পার্টের অনুপস্থিতি কোনো দলিলকে কিন্তু অসম্পূর্ণ করে। তাই এই পার্টটাকে ভালো করে গুছিয়ে লেখা, সুন্দর আইনি বাঁধন দিয়ে লেখা কিন্তু অত্যন্ত দরকার আছে। কেননা ফিউচারে এই সংক্রান্ত কোনো প্রবলেম অ্যারাইজ করলে কন্টেন্ট এবং রিসাইটাল পার্টটি কিন্তু অত্যন্ত ভাইটাল রোল প্লে করবে। ওকে, তাই কন্টেন্ট ও রিসাইটাল পার্টটি ভালো করে পড়ে বুঝুন। এবং এই কন্টেন্ট ও রিসাইটাল পার্টই হচ্ছে কোনো দলিলের সবথেকে বড় অংশ। অর্থাৎ দলিলের যে কটা ক্লজের কথা আমি পরপর আলোচনা করছি সেই সমস্ত ক্লজের মধ্যে এই কন্টেন্ট ও রিসাইটাল পার্টটা কিন্তু সবথেকে বড় থাকে। তাই যখন পড়বেন এই 8টা পয়েন্টকে আপনি মাথায় রেখে পড়লে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। একটি সেল ডিড পড়ে আপনি বুঝবেন কি করে? এই টপিকটার মধ্যে 5 নম্বরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে ফ্রি উইল অ্যান্ড কনসেন্ট ক্লজ। কোনো দলিলের আরেকটা উল্লেখযোগ্য অ্যাসপেক্ট হচ্ছে তার ফ্রি উইল অ্যান্ড কনসেন্ট ক্লজ। সেই সেল ডিড বা বিক্রয় কবালা পত্রটি লেখার সময় বা প্রিপারেশনের সময় বা এক্সিকিউশনের সময় বিক্রেতা পক্ষ তার ফ্রি উইল অ্যান্ড কনসেন্টকে প্রয়োগ করতে সমর্থ হয়েছে কিনা সেটাও নির্ধারণ করা প্রয়োজন। এবং এই ক্লজটির অনুপস্থিতিও সেই দলিলের রেজিস্ট্রেশনের প্রতিবন্ধক হবে। দলিলের যাবতীয় লিখিত বিষয়বস্তু সম্পর্কে বিক্রেতা পক্ষ সম্পূর্ণরূপে অবগত থাকা অবস্থায় পূর্ণ সম্মতিতে স্বেচ্ছায় বিনা প্ররোচনায় সম্পত্তিটি যে ক্রেতার অনুকূলে তিনি হস্তান্তর করেছেন সেটাও কিন্তু আইনি ভাষায় পরিষ্কারভাবে দলিলে উল্লেখিত থাকে। শুধু তাই নয়, রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রি অফিসেও কিন্তু রেজিস্ট্রার ইন চার্জ বিক্রেতা পক্ষের কাছ থেকে ভার্বালি দুটো জিনিসের কনফার্মেশন নেয়। তো প্রথমটা হচ্ছে বিক্রেতা পক্ষ পণমূল্যের সমস্ত টাকা, সমুদয় টাকা ক্রেতার কাছ থেকে রিসিভ করেছেন কিনা উনি সেই সম্পর্কে কনফার্মেশন নেন। এবং দ্বিতীয়ত বিক্রেতা পক্ষ তিনি তার সম্পত্তিটি সম্পূর্ণ স্বেচ্ছায় ও সজ্ঞানে ক্রেতার অনুকূলে সম্পাদন করেছেন কিনা সেই সম্পর্কেও তিনি কনফার্মেশন নেন। এই দুটো জিনিসের কনফার্মেশন নেন। অর্থাৎ বিক্রেতা পক্ষের ওপর তার সম্পত্তি হস্তান্তর সম্পর্কিত কোনো রকমের প্রেশার ক্রিয়েট করা হয়েছে কিনা এবং সে কোনোভাবে প্রবঞ্চিত কিনা সেই বিষয়ে জানা হয়। তো ফ্রি উইল অ্যান্ড কনসেন্ট এই পার্টটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই পার্টটাও কিন্তু দলিলে আপনি ভালো করে চেক করে নেবেন। একটি সেল ডিড পড়ে আপনি বুঝবেন কি করে? এই টপিকটার মধ্যে 6 নম্বরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে দ্য ডিড প্ল্যান। এবং ডিড প্ল্যান কি এবং কাকে বলে সেই সম্পর্কেও আমরা আলোচনা করব। এবং ডিড প্ল্যান হচ্ছে বেসিক্যালি আ প্ল্যান ড্রন অন অর অ্যাটাচ টু এনি কাইন্ড অফ এ ডিড। আ প্ল্যান ড্রন অন অর অ্যাটাচ টু এনি কাইন্ড অফ এ ডিড। সেল ডিডের তফসিলে বর্ণিত বিকৃত সম্পত্তিটিকে প্রপারলি এবং স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করার জন্য এবং সম্পত্তিটির ডিমার্কেশনকে ভিজুয়ালি রিয়েলাইজ করার জন্য সেল ডিডের সাথেই একটা ডিড প্ল্যানকে অ্যাটাচ করা হয়ে থাকে। ডিড প্ল্যান হচ্ছে একটি সেল ডিডের অবিচ্ছেদ্য অংশ। ইট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ এ ডিড। এবং যেটা ছাড়া একটি সেল ডিড কিন্তু ইনকমপ্লিট। সেল ডিডের সাথে ডিড প্ল্যান অ্যাটাচ না করলে কিন্তু রেজিস্ট্রেশন করানো যাবে না। এবং সেল ডিডের অন্যান্য পাতার মতোই কিন্তু ডিড প্ল্যানেতেও দুপক্ষের সিগনেচার আবশ্যক। সাধারণত একজন প্র্যাকটিসিং সিভিল ইঞ্জিনিয়ার তার সিল ও সিগনেচার সহ একটি ডিড প্ল্যানকে প্রস্তুত করে থাকেন। দেখবেন ডিড প্ল্যানের নিচে সিগনেচার থাকে স্ট্যাম্প সহ, ডিড প্ল্যানার অ্যান্ড এস্টিমেটার এই হিসাবে দেখবেন, খেয়াল রাখবেন। তো দলিলের সাথে অ্যাটাচড ডিড প্ল্যান থেকে যে যে জিনিসগুলো আপনি সেই প্রপার্টি সম্পর্কে জানতে পারবেন বা চেক করতে পারবেন সেগুলো হচ্ছে সম্পত্তিটির বাহুর পরিমাপ, সম্পত্তিটির চৌহদ্দি মানে সেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেটা আমি আগেও আলোচনা করেছি, টোটাল ল্যান্ড এরিয়ার ইনফরমেশন, প্রপার ডিমার্কেশন বাই রেড কালার মানে লাল বর্ণের বর্ডার দ্বারা সেই বিক্রয়যোগ্য বা বিকৃত সম্পত্তিটার প্রপার ডিমার্কেশন করা থাকে এবং যেখান থেকে সেই প্রপার্টিটাকে প্রপারলি আইডেন্টিফাই করা যায়। দাগ ও খতিয়ান নম্বরেরও কিন্তু ইনফরমেশন পাবেন। এছাড়াও সেই ডিড প্ল্যান থেকে আপনি সেই সম্পত্তির মৌজা, জেল নাম্বার, ওয়ার্ড নাম্বার, পুলিশ স্টেশন এবং সেই প্রপার্টিটা কোন ডিস্ট্রিক্টের কোন মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্ভুক্ত সেটাও কিন্তু জানতে পারবেন। সমস্ত ইনফরমেশন সেখানে দেওয়া থাকে। ওকে, একটি সেল ডিড পড়ে আপনি বুঝবেন কি করে? এই টপিকটার মধ্যে 7 নম্বরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে এক্সিকিউশন অফ দ্য ডিড ক্লজ।
বা ডিড এক্সিকিউশন ক্লজ। এক্সিকিউশনকে বাংলায় বলা হয় সম্পাদন এবং রেজিস্ট্রেশনকে বাংলায় বলা হয় নিবন্ধন। সম্পাদন এবং নিবন্ধন, ওকে। এক্সিকিউশন অ্যান্ড রেজিস্ট্রেশন। এক্সিকিউশন হচ্ছে বেসিক্যালি নিবন্ধনের আগের স্টেপ, যেখানে কোনো দলিলকে রেজিস্ট্রেশন করানোর জন্য রেডি করা হয় বা কমপ্লিট করা হয়। কোনো দলিল লিগাল গাইডলাইন অনুসারে প্রপারলি এক্সিকিউট না হলে তার রেজিস্ট্রেশন কিন্তু আটকে যাবে। ফাইনাল ড্রাফটিংয়ের পর যখন কোনো দলিলকে ফাইনালি স্ট্যাম্প পেপারের ওপর প্রিন্ট করা হয় তখন সেটাকে কমপ্লাই করতে হয় অনেকগুলো প্রসেসকে, এবং যেগুলোর সহযোগে একটি দলিল কিন্তু সম্পূর্ণ হয় এবং আমরা যেটিকে আইনের ভাষায় প্রপারলি এক্সিকিউটেড বলি। কোনো দলিলকে সঠিকভাবে সম্পাদনের জন্য যে পয়েন্টগুলোকে কমপ্লাই করতে হয় সেগুলো হচ্ছে সিগনেচার অফ পার্টিসের সিগনেচার, অ্যাটাচমেন্ট অফ নেসেসারি ডকুমেন্টস, সমস্ত নেসেসারি ডকুমেন্টসের অ্যাটাচমেন্ট করতে হয়, ডেট অফ এক্সিকিউশন মানে দলিল সম্পাদনের তারিখটি উল্লেখ করতে হয়, এবং দলিলটি মোট কত পাতায় প্রস্তুত হয়েছে, অর্থাৎ গোটা দলিলটা কতগুলো পাতায় প্রিন্ট হয়েছে বা প্রিপেয়ার্ড হয়েছে। এছাড়াও লাগে আদার রিকোয়ার্ড সিগনেচার্স, অর্থাৎ বায়ার এবং সেলার ছাড়াও আরও কিছু সিগনেচার্সের প্রয়োজন হয়, যেটা আমি পরের পয়েন্টে আলোচনা করব। এছাড়া পরের পয়েন্টটা হচ্ছে সিরিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ অল ডকুমেন্টস, অর্থাৎ দলিলের সাথে যে ডকুমেন্টসগুলোকে গাঁথা হয় বা অ্যাটাচ করা হয় সেগুলোকে কিন্তু সিরিয়ালি অ্যারেঞ্জ করতে হয় বা সিরিয়ালি সাজাতে হয়। এমন নয় যে যেমন খুশি আপনি সাজিয়ে দিলেন তারপর সেটাকে আপনি রেজিস্ট্রেশনের জন্য নিয়ে গেলেন, এমন কিন্তু নয়। সমস্ত ডকুমেন্টসকে সেখানে পরপর পর্যায়ক্রমে সিরিয়ালি সাজিয়ে অ্যাটাচ করতে হয়, তবে সেটা রেজিস্ট্রেশনের জন্য কিন্তু কমপ্লিট হয়। একটি সেল ডিডে বিক্রেতা পক্ষের এই বিবৃতিটি উল্লিখিত থাকে, পণমূল্যের সমুদয় টাকা বুঝিয়া পাইয়া ক্রেতার নাম বরাবর বিক্রয় কোবালা দলিলটি সম্পাদন ও রেজিস্ট্রি করিয়া দিলাম। অর্থাৎ এক্সিকিউশনের যে কথাটা সেটা কিন্তু বিক্রেতা পক্ষকেই দলিলে মেনশন করতে হয়, ওকে। একটি সেল ডিড পড়ে আপনি বুঝবেন কি করে? এই টপিকটার মধ্যে 8 নম্বরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে দ্য রেজিস্ট্রেশন অফ দ্য ডিড বা ডিড রেজিস্ট্রেশন ক্লজ। কোনো সেল ডিডের ভ্যালিডিটি এবং লিগাল এনফোর্সিয়াবিলিটিকে এনশিওর করার জন্য সেটার রেজিস্ট্রেশন হওয়া প্রয়োজন। কোনো সেল ডিড যদি আনরেজিস্টার্ড হয় তাহলে সেটা কিন্তু আইনের চোখে ভ্যালিড নয়। রেজিস্ট্রেশন অফ আ সেল ডিড ইজ অ্যাবসোলিউটলি ম্যান্ডেটরি ফর এনশিওরিং ইটস ভ্যালিডিটি। নিবন্ধন কার্যালয় বা রেজিস্ট্রি অফিসে বায়ার এবং সেলারকে পার্সোনালি উপস্থিত থেকে স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন চার্জেস প্রদানের মাধ্যমে পেমেন্টের মাধ্যমে কোনো দলিলের কিন্তু রেজিস্ট্রেশন করানো হয়। কোনো দলিলের রেজিস্ট্রেশন সংক্রান্ত যে পয়েন্টগুলো আপনি ভালো করে চেক করতে পারেন সেগুলো হচ্ছে দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ দ্য সেল ডিড। কোনো দলিল রেজিস্ট্রেশন হওয়ার পর তার একটা রেজিস্ট্রেশন নাম্বার পড়ে, সেই নাম্বারটা আপনি চেক করতে পারেন। দ্য ইয়ার অফ রেজিস্ট্রেশন, কোন বছরে সেটি রেজিস্ট্রেশন হয়েছে তার ইনফরমেশন থাকে, আপনি সেটাও চেক করতে পারেন। সিল অফ দ্য কনসার্ন রেজিস্ট্রি অফিস, কোন রেজিস্ট্রি অফিসে সেই দলিলটার রেজিস্ট্রেশন হয়েছে তার ছাপ থাকে, তার সিল থাকে। সিগনেচার অফ দ্য রেজিস্টার ইন চার্জ, যিনি রেজিস্টার ইন চার্জ আছেন, অর্থাৎ যার সামনে সেই দলিলটিকে সাবমিট করা হয়েছিল এবং যার মাধ্যমে সেই দলিলের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়েছে, সেই রেজিস্টার ইন চার্জের কিন্তু সেখানে সিগনেচার থাকে। তো আপনি কনসার্নড অথরিটির আপনি সিল এবং রেজিস্টার ইন চার্জের সিগনেচার এই দুটোকেও আপনি স্পেসিফিক্যালি চেক করতে পারেন কোনো দলিলের অথেন্টিসিটির জন্য। এছাড়াও সেই দলিলের বুক নাম্বার, সিরিয়াল নাম্বার, ভলিউম নাম্বার ইত্যাদিও আপনি চেক করতে পারেন। এছাড়াও এন্ডোর্সমেন্ট অ্যান্ড সিগনেচার সিট যেটা অ্যাটাচ থাকে সেটাও আপনি চেক করতে পারেন, ওকে। তো কোনো দলিলের রেজিস্ট্রেশন সংক্রান্ত এই 8টা পয়েন্ট যদি আপনি স্পেসিফিক্যালি একটু চেক করে নেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে সেই দলিলটি প্রপারলি রেজিস্টার্ড কিনা, ওকে। কোনো দলিল রেজিস্ট্রেশন হওয়ার পর এই সমস্ত জিনিসগুলি সেই দলিলের সাথে অ্যাড হয় এবং দলিলটি গভর্নমেন্ট রেকর্ডে নথিভুক্ত হয়ে যায় এবং যেটা একটা ডিজিটাল কপির মাধ্যমে সংরক্ষণ করা হয়। এটা হচ্ছে প্রসেস, এটা আমি আপনাকে আলাদা করে বললাম। একটি সেল ডিড পড়ে আপনি বুঝবেন কি করে? এই টপিকটার মধ্যে 9 নম্বরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে দ্য সিগনেচার অফ পার্টিস ক্লজ। কোনো দলিল সম্পাদনের সময় বোথ পার্টিসের সিগনেচার কিন্তু ম্যান্ডেটরি, and without which a sale deed cannot be registered. A sale deed must be signed by confirming parties. Confirming party মানে হচ্ছে a party who confirms the agreement by signing it. অর্থাৎ কনফার্মেশন অফিস অ্যাকসেপ্টেন্স অফ দ্য এন্টায়ার ট্রানজ্যাকশন। সোজা ভাষায় বলতে গেলে সেল ডিডের মাধ্যমে যে সম্পত্তিটা হস্তান্তর হচ্ছে সেই সম্পর্কিত সমস্ত রাইটস অ্যান্ড অব্লিগেশনে দুজন পার্টি সম্মতি প্রদান করেছে, এটাই হচ্ছে সিগনেচারের মানে, ওকে। তবে শুধুমাত্র ক্রেতা এবং বিক্রেতা পক্ষের সিগনেচারই সাফিসিয়েন্ট নয়, একটি সেল ডিডকে প্রপারলি এক্সিকিউট করার জন্য আর যাদের সিগনেচারের প্রয়োজন হয় তারা হলো সিগনেচার অফ উইটনেসেস, মানে দুজন উইটনেসের সিগনেচার লাগে। সিগনেচার অফ অ্যাডভোকেট, যার তত্ত্বাবধানে সেই দলিলটিকে ড্রাফটিং করা হয়েছে। যদি দলিলটি
কোনো ডিড রাইটার ড্রাফটিং করে থাকে তাহলে তার সিগনেচার, এছাড়াও যে ব্যক্তি সেই দলিলটিকে ড্রাফটিং করেছেন বা টাইপ করেছেন সেই ড্রাফটিং পার্সোনেল বা ড্রাফট কারকেরও কিন্তু সিগনেচার থাকে। তাহলে উইটনেসের সিগনেচার থাকে, অ্যাডভোকেটের সিগনেচার থাকে, ডিড রাইটারের সিগনেচার থাকে এবং ড্রাফট কারক বা ড্রাফটিং পার্সোনেলের সিগনেচার থাকে। সেল ডিডের প্রত্যেকটা পাতার উপরের দিকে আড়াআড়ি ভাবে বা ভার্টিক্যালি ক্রেতা এবং বিক্রেতা পক্ষের সিগনেচার থাকে এবং সেল ডিডের একদম শেষ পাতায় বাকিদের মানে উইটনেস, অ্যাডভোকেট, ড্রাফট কারকের সিগনেচার থাকে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি যে সিগনেচারগুলো কিভাবে থাকে। দেখুন, আড়াআড়ি ভার্টিক্যাল, দেখুন আড়াআড়ি ভাবে এইভাবে ভার্টিক্যালি কিন্তু সিগনেচার করতে হয়, এটাই নিয়ম। ওকে, বুঝে গেলেন? একটি সেল ডিড পড়ে আপনি বুঝবেন কি করে? এই টপিকটার মধ্যে 10 নম্বরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে দ্য উইটনেসেস ক্লজ। এর আগে আমরা জানলাম কোনো দলিলকে প্রপারলি এক্সিকিউট করার জন্য মিনিমাম দুজন উইটনেস বা ইশাদির প্রয়োজন হয়। মানে উইটনেসকে আইনি ভাষায় বলা হয় ইশাদি বা সাক্ষী। ওকে, যতক্ষণ না বায়ার এবং সেলার দুজন উইটনেসের উপস্থিতিতে একটি সেল ডিডকে সাইন করছে ততক্ষণ সেটা কিন্তু লিগালি ভ্যালিড নয়। A witness is someone who has knowledge about a matter or event and for which he can be testified before any court of law. আমি আবার বলছি, ভালো করে শুনুন। A witness is someone who has knowledge about a matter or event and for which he can be testified before any court of law. অর্থাৎ সেল ডিডের ক্ষেত্রে উইটনেস হচ্ছে সেই ব্যক্তি যার উপস্থিতিতে এবং নলেজে সেই দলিলটি সম্পাদিত হয়েছে এবং যে সেই বিষয়ে কোর্টে সাক্ষ্য প্রদান করতে সক্ষম। একটি দলিল মোট যতগুলো পাতায় প্রস্তুত করা হয় তার একদম শেষ পাতায় উইটনেস বা ইশাদির সিগনেচারের কলম বা স্পেস থাকে এবং যেখানে অন্তত দুজন উইটনেসকে তার নাম এবং ঠিকানা সহ সেই দলিল সম্পাদনের পক্ষে সাক্ষ্য প্রদান করতে হয়। ক্রেতা বিক্রেতা ছাড়া অপর কোনো লিগালি পারমিটেড তৃতীয় ব্যক্তি দলিলে সাক্ষী হিসাবে সই দিতে পারেন। একটি সেল ডিড পড়ে আপনি বুঝবেন কি করে? এই টপিকটার মধ্যে 11 নম্বরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে দ্য ইনডেমনিটি ক্লজ। অনেক সময় ইনডেমনিটি ক্লজের জন্য সেপারেট প্যারাগ্রাফ ইউজ করা হয়, আবার অনেক সময় কোনো দলিলের একদম শেষের দিকের প্যারাগ্রাফের মধ্যে ইনডেমনিটি ক্লজের লিখিত বিষয়বস্তু সংযোজিত থাকে। অর্থাৎ কোনো সময় ইনডেমনিটি ক্লজের জন্য সম্পূর্ণ সেপারেট প্যারাগ্রাফ দেওয়া হয়ে থাকে কোনো দলিলে। এছাড়াও অনেক সময় কি হয়, কোনো দলিলের একদম লাস্টের দিকে যে প্যারাগ্রাফ থাকে সেখানেও ইনডেমনিটি ক্লজের যা বিষয়বস্তু সেগুলো সেখানে সংযোজন করা হয়ে থাকে, মানে দুভাবে থাকে। ক্রেতা সুরক্ষা এনশিওর করতেই এই ক্লজটিকে কোনো সেল ডিডে ইনক্লুড করা হয়। এই ক্লজটি বায়ারকে সেই প্রপার্টি সংক্রান্ত কোনো রকমের লস বা ফাইন্যান্সিয়াল বার্ডেনের এগেনস্টে প্রোটেকশন দেয়। ওকে, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর সেকশন 124 কিন্তু কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটিকে ডিফাইন করেছে। সেখানে বলা আছে আ কন্ট্রাক্ট বাই হুইচ ওয়ান পার্টি প্রমিসেস টু সেভ দ্য আদার ফ্রম লস caused to him by the conduct of the promisor himself or by the conduct of any other person. আমি আবার বলছি, contract by which one party promises to save the other from loss caused to him by the conduct of the promisor himself or by the conduct of any other person. অর্থাৎ বিক্রেতা পক্ষের বিক্রিত সম্পত্তিটি রিলেটেড যদি কোনো প্রকার লস, ড্যামেজ, ফাইন্যান্সিয়াল অর লিগাল বার্ডেন ক্রেতার ওপর বর্তায় তাহলে তার দায়ভার বিক্রেতা পক্ষ নেবে এবং ক্রেতা পক্ষ যে ফাইন্যান্সিয়াল ও লিগাল বার্ডেন সাফার করেছে তার এগেনস্টে বিক্রেতা পক্ষ তাকে ইন্ডেমনিফাই করবে বা কম্পেনসেশন দেবে বা ক্ষতিপূরণ দেবে। অর্থাৎ বিক্রেতা পক্ষ তার সম্পত্তিটি বিক্রি করার সময় ক্রেতার কাছ থেকে এমন কোনো ইনফরমেশনকে লুকিয়ে রাখতে পারবে না যার ফলে ক্রেতা সেই সম্পত্তিটা ক্রয় করার পর কোনো রকমের ফাইন্যান্সিয়াল বা লিগাল বার্ডেনের সম্মুখীন হয়, বা এমন কোনো ইনফরমেশনকেও সে ক্রেতার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে না যেটা সেই বিক্রয়যোগ্য সম্পত্তিটির ওপর বিক্রেতা পক্ষের ওনারশিপ রাইটের ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন তোলে। ওকে, ইনডেমনিটি ক্লজের প্যারাগ্রাফটিতে আপনি যে যে পয়েন্টগুলো চেক করবেন বা যে যে পয়েন্টগুলো সম্পর্কে আপনি নিশ্চিত হবেন সেগুলো হচ্ছে, এখানে 12টা পয়েন্ট আছে, 12টা পয়েন্ট কিন্তু মন দিয়ে শুনুন, এইগুলো আপনাকে চেক করতে হবে যে সেই বিক্রয়যোগ্য সম্পত্তিটি কোনো প্রকারের মর্টগেজে যুক্ত নয়, সেই বিক্রয়যোগ্য সম্পত্তিটি আদালত কর্তৃক ক্রোকে আবদ্ধ নয়, সম্পত্তিটি কোনো প্রকারের চার্জযুক্ত নয়, সম্পত্তিটি কোনো সরকারি বা বেসরকারি সংস্থা দ্বারা গৃহীত নয়, সম্পত্তিটি অপর কোনো তৃতীয় ব্যক্তির সাথে বায়নানামায় আবদ্ধ নয়, সম্পত্তিটি কারুর খোরপোশের দায়ে আবদ্ধ নয়, সম্পত্তিটি কোনো দেব সেবার দায়ে নিযুক্ত নয়, সম্পত্তিটির ওপর আদালতের কোনো নিষেধাজ্ঞা বলবৎ নেই, সম্পত্তিটি আদালতের কোনো মামলা মোকদ্দমার বিচারাধীন নয়, সম্পত্তিটি কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দ্বারা লিয়েনযুক্ত নয়, the property is free from encumbrances, the seller has absolute right title and interest over the property. এই 12খানা পয়েন্ট হচ্ছে
ইনডেমনিটি ক্লজের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তাই 12খানা পয়েন্টকে ভালো করে চেক করে নেবেন। তো এটাই ছিল আজকের টপিক, আমি ডিসকাশন এখানেই শেষ করলাম। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করে কমেন্টে জানান। আমি এই চ্যানেলে প্রপার্টি সংক্রান্ত সমস্ত রকমের ভিডিও আপলোড করে থাকি। আপনি ইন্টারেস্টেড থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে অন রাখুন, যাতে আমি এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন যায়। এবং নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো চেক আউট করতে পারেন। আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন কোনো ইনফরমেটিভ পোস্ট এবং কন্টেন্টের জন্য। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।